আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি ফারিয়া শারমিন। আদালত ঘোষিত ফেরারি আসামিকে ভোটে অযোগ্য রাখার সুপারিশ করে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। অনলাইনেও তার মনোনয়নপত্র দাখিলের সুযোগ বন্ধ রাখা হয়েছে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ প্রস্তাব অনুমোদন পেলে আওয়ামী লীগের পলাতক নেতারা ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। মোহাম্মদ সানাউল্লাহ আরও বলেন, প্রস্তাবে শুধু একক প্রার্থিতায় না ভোট অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিল এবং জোটে থাকলেও নিজ দলের প্রতীকে ভোট করা সহ অনেকগুলো সংশোধনী আনা হয়েছে। তিনি যদি কোনো আদালত দ্বারা কনভিক্টেড হন, সাজাপ্রাপ্ত হয়ে থাকেন, তো অভিযুক্ত হলে পারেই যে তাকে করা যাবে, এটাই আরপিওর এই প্রভিশনে। সো আমরা উই হ্যাভ লেফট ইট টু দি সংস্কার কমিশন। ওখানে যদি রাজনৈতিক মতক্য হয় এটার উপর, তখন দেখা যাবে। ফৌজদারি অপরাধী আর মানবতা বিরোধী অপরাধী অনেক সময় সমান ইমিউনিটি পান না। আমাদের কাছে মনে হয়েছে যে না, এই প্রভিশনটা থাকা দরকার যে কোনো ফৌজদারি অপরাধে ফেরারি আসামি। নির্বাচনে ডিসি ইউএনএ সহ মাঠ প্রশাসনের কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি জানান, লটারিতে ডিসি নিয়োগ নয়, তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনে পরিবর্তন আনবে কমিশন। সকালে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এদিকে পুলিশ বাহিনীতে জনবল নিয়োগের কথা জানালেন মহাপরিদর্শক। বিস্তারিত থাকছে বিল্লাল হোসেনের রিপোর্টে। স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে 2018 ও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন নানা কারণে দেশে বিদেশে ব্যাপক সমালোচিত হয়। সরকারি কর্মকর্তা হয়েও দিনের ভোট রাতে করার কারিগর ছিলেন তৎকালীন ডিসি ও এসপিরা। এমত অবস্থায় ভোট সামনে রেখে মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সতর্ক বার্তা দিল সরকার। সচিবালয়ে নিয়োগ সংক্রান্ত এক বৈঠক শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, নির্বাচনে কোনো ব্যক্তি বা দলের পক্ষপাতিত্ব করলেই আইনি ব্যবস্থা। আগে যারা এগুলোর সাথে জড়িত ছিল অথবা প্রোঅ্যাক্টিভ ছিল, ওভার অ্যাক্টিভ ছিল, এদেরকে এই তালিকার মধ্যে এরা কেউ নাই এবং থাকবে না। এখন পর্যন্ত জানি যে সেরকম নাই। যদি আমরা এরকম বুঝি, তাকে উইথড্র করা হবে এবং প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে অত্যন্ত শক্ত বার্তা, তফসিল ঘোষণার পর ওই সময় সরাসরি যে নির্দেশনা যাবে, এর বাইরে কোনো ডিসি সাহেবরা কাজ করতে পারবে না, করবে না। একটি মডেল নির্বাচন করতে সরকার প্রস্তুত রয়েছে জানিয়ে সচিব বলেন, তফসিলের পর প্রশাসনে বড় রদবদল করবে নির্বাচন কমিশন। কখনো কোনোদিন লটারির মধ্যে সিভিল সার্ভিসে পোস্টিং হয়নি, এখনো হচ্ছে না, হবে না। এখন হলো কমপ্লেনের এগেনস্টে আমাদের ফিট লিস্ট আছে, সেখান থেকে তাকে উইথড্র করা হচ্ছে। মাঝে দেখছেন কিছু হয়েছে, আরও সামনে হবে। এ সময় পুলিশের মহাপরিদর্শক বলেন, নির্বাচনের আগে 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পুলিশ বাহিনী প্রস্তুত থাকবে বলে জানান আইজিপি। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে ফেলতে চাই। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। নির্বাচন অনুষ্ঠানে দেরি হওয়ায় দেশের সার্বিক পরিস্থিতি তলানির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ আনুপাতিক ভোট নয়, সরাসরি পছন্দের মানুষকে ভোট দিতে চায়। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 18তম কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর কেআইবি মিলনায়তনে জাগরণের গান ও আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ও আমরা বিএনপি পরিবার। পুরানো এই মানদাতা আমলের শাসন ব্যবস্থা মানুষ দেখতে চায় না, এটা তারেক রহমানের পরিকল্পনা। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সাংঘর্ষিক রাজনীতির পক্ষে নয়। অসহিষ্ণু হলে দেশের রাজনীতি তখন সাংঘর্ষিক হয়ে যায়। আমরা কিন্তু বিএনপি সাংঘর্ষিক রাজনীতি চাই না। আমরা সাংঘর্ষিক রাজনীতির বাইরে এসে দেশ গড়ার স্বপ্ন দিচ্ছি। এর আগে গুলশানে একটি হোটেলে এক সেমিনারে যোগ দিয়ে আমির খসরু বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন আরও আগে হওয়ার দরকার ছিল। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল, এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে। কারণ হচ্ছে কি, সরকার এখানে
জনগণ এখানে মাঝখানে কোনো ব্রিজ নাই। দিনাজপুরের ঘোড়াঘাটে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তার দোসরাই বাংলাদেশে আছে, প্রশাসনের মধ্যে আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আছে, আপনাদের বাড়ির আশেপাশেও আছে। ঢাকার দোহারে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না দেশের মানুষ। জনগণ এখনো জানে না আনুপাতিক কি, এটা কাপড়, এটা জামা না এটা ধান। যে ভোটাধিকার শেখ হাসিনা 16 বছর কেড়ে নিয়েছে, আমরা সেই ভোটটা দিতে চাই। এদিকে ডাকসু নির্বাচন নিয়ে রিট করা ছাত্রীকে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থার প্রতিবাদে সুপ্রিম কোর্টের সামনে আয়োজিত মানববন্ধনে ছাত্রদল নেতারা দাবি করেন, গেল 1 বছরে দেশের নারীদের হেনস্থা ও সাইবার বুলিংয়ের সব ঘটনার সাথে ছাত্র শিবির জড়িত। আপনি সাইবার বুলিং এর জন্য সকল নেতাকর্মীদের নিযুক্ত করবেন, এটি কোরআনের কোন আয়াতে রয়েছে দয়া করে আমাদের স্পষ্ট করবেন। আমরা জানতে চাই আপনি কোন ইসলাম কায়েম করতে চান, আমরা জানতে চাই। রুদ্র রফিক, RTV, ঢাকা। এবার শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করলেন জামায়াতের নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া রাষ্ট্রপক্ষের 3 সাক্ষী। বুধবার চিফ প্রসিকিউটরের কার্যালয়ে মাহবুবুল আলম হাওলাদার, মাহতাবউদ্দিন ও আলতাফ হাওলাদারের পক্ষে অভিযোগটি দায়ের করেন আইনজীবী পারভেজ হোসেন। এ বিষয়ে আইনজীবী বলেন, জীবন নাশের হুমকি দিয়ে এবং মাথায় পিস্তল ঠেকিয়ে তাদেরকে দিয়ে জোর করে মিথ্যা মামলা ও সাক্ষ্য দেওয়ানো হয়েছে। অভিযোগকারীরাও বললেন, দেলোয়ার হোসেন সাঈদী 71-এর যুদ্ধাপরাধে জড়িত ছিলেন না। আপনাদের সামনে বাদী হিসাবে তাকে যে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেছিলেন, সেই ভয়াবহ নির্যাতন, ভয়াবহ চর্চার সেই দিনগুলোর অবস্থান বর্ণনা করে শেখ হাসিনা সহ মোট 40 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও আসামিদের নাম উল্লেখ করে উনি আজকে একটি এফআইআর, একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করেছেন। একদিন একদিন মৃত্যু সবারই আছে, এই বিষয়টা আমাকে বহু যন্ত্রণার ভিতরে আমি দিন যাপন করছি। আপিল বিভাগের নির্দেশে অবশেষে দূর হলো ডাকসু নির্বাচনের বাধা। 9 সেপ্টেম্বরই হচ্ছে ভোট, এতে খুশি প্রার্থী ও ভোটাররা। সার্বিক পরিস্থিতি সুষ্ঠু রাখতে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আলোচনায় বসে ছাত্রদলের প্রার্থীরা। ভোট সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বসানোর কথা জানান রিটার্নিং কর্মকর্তা। এদিকে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রার্থীরা। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনি বাধা নেই। এই অবস্থায় পুরোদমে প্রচার চালাচ্ছে প্রার্থীরা। নবাগত শিক্ষার্থী হিসেবে এইবার একটু ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছে, আর সেটা হচ্ছে আমি এবার পেপারলেস ক্যাম্পেইন করছি যেন আমার দ্বারা আমার ক্যাম্পাসের পরিবেশ নষ্ট না হয়। এদিকে ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে সিনেট ভবনে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে প্রায় 1 ঘণ্টা ব্যাপী আলোচনা করে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডাকসু নির্বাচন 2025 সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম। এই নির্বাচনকে ঘিরে যে বিভিন্ন ধরনের লেভেল প্লেইং ফিল্ড সেটি যেন এনশিওর হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনে তার যে একাডেমিক্যাল বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সেটিকে আমরা ইতিবাচকভাবে দেখছি, কিন্তু আমরা চাই শুধু একাডেমিক্যাল না, প্রশাসনিক সিদ্ধান্ত তার বিরুদ্ধে আসা উচিত। আলী হোসেন যদি ছাত্রদলের কর্মী হয় তাহলে সাদিক কায়েমও ছাত্রদলের কর্মী। বৃহৎ একটি রাজনৈতিক শক্তি ডাকসু বানচালের ষড়যন্ত্র করছে বলে মত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদেরের। ডাকসু কেন্দ্রিক একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমরা দেখেছি, আমরা বারবার করে আমাদের আশঙ্কার কথা জানিয়েছি যে একটা বৃহৎ একটা শক্তি, বৃহৎ একটা রাজনৈতিক শক্তি তারা আবারও ডাকসুকে বানচাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী SM ফরহাদ জানান, নির্বাচন নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেবে না শিক্ষার্থীরা। রাজনৈতিক এজেন্ডা বানানোর অভিপ্রায় কারো থাকা উচিত না, বরং প্রত্যেক দলেরই উচিত যে কোনো বোন ভিকটিম হলে তাকে হেল্প করা। বরং আমরা সেই নারী বোনকে বলেছিলাম, শিক্ষার্থী বোনকে, যে আপনি যদি মামলা করতে চান আমাদের টিম রেডি আছে, আপনারা বললে আমি রেডি করে দেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী প্রার্থীকে হুমকি দেয় শিক্ষার্থী আলী হোসেনকে 6 মাসের প্রাথমিকভাবে বহিষ্কারের কথা জানান রিটার্নিং কর্মকর্তা। টাস্ক ফোর্সে এখনো তদন্ত চলমান রয়েছে, পরে তদন্ত রিপোর্ট জানানো হবে বলে জানান তিনি। আপনারা জেনেছেন এর মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে প্রক্টর অফিস থেকে আমাদের যে
6 মাসের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। এটি তো আমাদের তদন্ত কমিটির রিপোর্টও আমরা পেশ করব, সেই অনুযায়ী প্রশাসন তাদের ব্যবস্থা গ্রহণ করবে। রাকিব হাসান, RTV, ঢাকা। শেষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন শিক্ষার্থীরা। মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের ডোপ টেস্টের নমুনাও দেওয়া হয়। এখন পর্যন্ত মনোনয়নের জন্য তুলেছেন 466 জন। মনোনয়ন জমাদানের শেষ তারিখ 4 ও 7 সেপ্টেম্বর। এদিকে উৎসব মুখর পরিবেশে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার। প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটছে ভোটারদের কাছে। তবে ভোটাররা বলছেন সাধারণ শিক্ষার্থীদের সমস্যা দাবির বিষয় নিয়ে যারা কাজ করবেন তাদেরকেই এবার বেছে নেবেন তারা। জাকসুর 25টি পদের বিপরীতে লড়ছেন 179 জন। যেমন আমরা চিন্তা করি যে একটি সুস্থ রাজনৈতিক ধারা যাতে আমাদের ক্যাম্পাসগুলোতে বহমান থাকে। আমরা এমন নেতৃত্ব চাই যারা আমাদের শিক্ষার্থীদের কথা তুলে ধরবে। জাকসুতে যে বা যারাই নির্বাচিত হয়ে আসুক এবং যারা আসবে না তারাও সাথে যাতে একসাথে কাজ করতে পারে। গত 2 দিন ধরে সায়েন্স ফ্যাকাল্টি গুলোতে গিয়েছি, তারা খুব চমৎকার ভাবে গ্রহণ করছে এবং তারা বলছে যে তারা আসলে প্যানেলে সবাইকে ভোট দিবে। ভোটারদের কাছে যাচ্ছে, আমার মনে হয় যে তাদেরকে আরেকটু সম্পৃক্ত করতে যদি পারি, এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। আর কোনো অভিযোগ নেই। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাং এলাকার জালান বেদারা সড়কের একটি ভবনে গতরাতে জুয়ার আসরে বিশেষ অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন দপ্তর। সেখান থেকে 770 বিদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে 377 জন বাংলাদেশি। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওসমান বলেন, সামাজিক অনুষ্ঠানের নামে সেখানে বিদেশিরা জড়ো হয়ে কিছু একটা করছেন। 3 সপ্তাহ ধরে স্থানীয় অনেকে এমন অভিযোগ করছেন। এর ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা 7:30 থেকে রাত 10:30 পর্যন্ত 3 ঘন্টা অভিযান চালানো হয়। কর্মসংস্থানের সংকটে সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা এছাড়া 3 মাসের আকামা চালু হওয়ায় কাজ পাওয়ার আগেই অবৈধ হয়ে যাচ্ছেন অনেকেই, যা শ্রমবাজারের জন্য অশনি সংকেত বলে মনে করছেন প্রবাসীরা। সৌদি আরব থেকে মুখলেসুর রহমান অভির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। তেল সমৃদ্ধ বিশাল মরুভূমির দেশটিতে 30 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশিদের বসবাস। কিন্তু সৌদিতে নতুন আসা প্রবাসীরা ভালো নেই। চাহিদার তুলনায় দ্বিগুণ লোক আসায় দেখা দিয়েছে কর্মসংস্থানের সংকট। তার উপর 2023 ও 24 সালের পর যারা ফ্রি ভিসায় এসেছে তাদের সমস্যা আরও বেশি। মাত্র 3 মাস তাদের আকামার মেয়াদ। কাজ পাওয়ার আগেই অনেকে অবৈধ হয়ে যাচ্ছেন। এতে চরম হতাশা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এছাড়া সাপ্লাই কোম্পানিতে কাজের কথা বলে সৌদিতে নিয়ে এলেও লাপাত্তা হয়ে যান দালালরা। 2 বছরের কাজের চুক্তি থাকলেও কাজের কোনো সুযোগ দিচ্ছে না অনেক কোম্পানি। দালাল টাকা পয়সা সব লুটে খায়, আমাদের সাপ্লাই কোম্পানিতে দিয়ে দিছে। সেই কোম্পানি আমাদের কোনো রিস্ক নিচ্ছে না। এখন বলতেছে যে তোমাদের টাকা দিয়ে তোমরা নিজের ইচ্ছা মতন চলে যাও। আমাদের 2 বছর কন্ট্রাক্ট শেষ। আমাদেরও কোনো কিছু নেই, শুধু ভিসার ম্যাপে আছে, তাছাড়া কোনো আকামাই পাইনি। জেনে বুঝে প্রবাসে আসা এবং তার কাজের প্রশিক্ষণ নেয়ার পরামর্শ দেন ভুক্তভোগীরা। অনেকে আসে ফ্রি ভিসা 3 মাসের আকামা দেয়, অনেকে কাজ পায় না। অনেক মানুষ ভুক্তভোগী। আমার কাছে প্রায় অনেক লাখ লোক আসে যে একটা কাজ দেন, আইসা কাজ পায় না। আগে জেনে শুনে একটা ভালো কোম্পানি দেখে আসেন, এভাবে আইসেন না। আসলে পরে তার মাধ্যমে আসেন, তারাও খোঁজখবর নেয়, টাকাও দিতেছে না। 3 মাস পরে ওদেরকে মানে কি যাবে, কই যাবে। টেকনিশিয়ান কাজ শিখে আসুক, যেমন ফেব্রিকেটর, পাইপ ফিটার, বাংলাদেশে অনেক প্রকারের কাজ শেখানো হয়। কাজ শিখে আসলে এদেশে কাজ আছে, কিন্তু হেল্পারে আসলে এদেশে কোনো কাজ নাই। হেল্পারের ডিমান্ড অনেক কম। যে কোনো একটি কাজ শিখে দক্ষ হয়ে প্রবাসে গেলে তা শুধু দুর্ভোগই কমাবে না, দেশের রেমিটেন্স প্রবাহ বাড়াবে। বিনিয়ামিন, RTV। 30 বছরের মধ্যে সাংহাই ও সিঙ্গাপুরের মতো উন্নত মানের বন্দরে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে মহেশখালী মাতেরবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডা। ইতোমধ্যে 120 দিনের পরিকল্পনা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন তিনি। চৌধুরী আশিক জানান, 6 থেকে
$6,500 কোটি বিনিয়োগের মাধ্যমে পুরো কমার্শিয়াল হাব থেকে $15,000 কোটি জিডিপিতে যুক্ত হবে। আমরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই, আগামী 30 বছর হাতে আছে সময়। ইমাজিন করতে পারতে হবে যে 30 বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। অলমোস্ট চট্টগ্রামের আরেকটা এনহ্যান্সড এবং মডিফাইড এবং নিউ ভার্সন, যেটা আমাদের প্রাইমারি সোর্স অফ লজিস্টিক্স বলেন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন, সব কিছুর জন্য এটা আমাদের প্রাইমারি একটা সোর্স হবে। সিলেটের সাদা পাথর লুটে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত 13 আগস্ট সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর লুটপাটের ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে 5 সদস্যের এনফোর্সমেন্ট অভিযান চালায় দুদক। অভিযানের পরপরই শুরু হয় সংস্থাটির গোয়েন্দা অনুসন্ধান। পাথর চুরির ঘটনার সামনে এলে নড়ে চড়ে বসে দেশের প্রশাসন, শুরু হয় যৌথ অভিযান। এছাড়া 75 কোটি টাকার কর ফাঁকির ঘটনায় ব্যবসায়ী এস আলমের 2 ছেলে সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই দিন 102 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে মামলা হয় ওয়েস্ট পেপারসের চেয়ারম্যান আব্দুল্লাহ সহ 10 জনের বিরুদ্ধে। পরিচালনা করা হয়েছিল সেই এনফোর্সমেন্ট অভিযান শেষে দাখিলকৃত প্রতিবেদনে তারা প্রকাশ্য অনুসন্ধানের জন্য সুপারিশ করেছিলেন এবং সেটি কমিশনে এই বিষয়ে পর্যালোচনা শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ডিপোজিটরদের স্বার্থে ইউনিয়ন ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত মেনে নেবে বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহমেদ। ব্যাংকটির 92% টাকা দুর্নীতির মাধ্যমে এস আলমের কাছে চলে গেছে বলেও জানান তিনি। জানান, আমানতকারীদের লোকসানের হাত থেকে রক্ষার বিষয়ে গুরুত্ব দেবে ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে এসব কথা জানান ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান। সে সময় ব্যাংক একীভূতকরণ এবং পুনর্গঠনে কেন্দ্রীয় ব্যাংকের যে কোনো উদ্যোগের সঙ্গে ইউনিয়ন ব্যাংক পুরোপুরি একমত বলেও জানান তিনি। শুক্রবার বিকেল 3টায় রাজধানীর শাহবাগে ফ্যাসিবাদ বিরোধী সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। বিকেলে সভাপতি নুরুল হকের উপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। বলেন, গত 29 আগস্ট পুলিশ ও সেনাবাহিনীর কয়েকজন সদস্য নূরসহ গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীকে আহত করে। এ ঘটনায় হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের 3 দফা দাবি জানানো হয়। এ সময় দলটির নেতাকর্মীরা ভিপি নূরের উপর হামলায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি প্রত্যাখ্যান করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত চান। এর আগে নিজস্ব কার্যালয় থেকে মিছিল নিয়ে পুরানা পল্টন মোড় অবরোধ করেন নেতাকর্মীরা। তার উপরে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা যে হত্যা চেষ্টা চালিয়েছে, সেই হত্যা চেষ্টার এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো এই সরকারকে ভূমিকা নিতে দেখি নাই। এই হামলার সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচার আপনারা করবেন, না হলে এই দেশের বুকে অধিকার পরিষদের নেতৃবৃন্দরা আরো একটি জোড়াই নামিয়ে আমি ছাড়ব। সংরক্ষিত নয়, জাতীয় সংসদে সরাসরি ভোটে কমপক্ষে 1/3 নারী সংসদের অংশগ্রহণের সুযোগ চায় বাংলাদেশ মহিলা পরিষদ। গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী তৃণমূল থেকে রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় কমিটিতে 33% নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা সহ নারী বিদ্বেষী রাজনীতিবিদদের প্রতিহত করতে ক্যাম্পেইন পরিচালনার কথাও বলেন মানবাধিকার নেত্রী খুশি কবির। দুপুরে সিডাপ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হাটহাজারী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতেও অভিযান চলমান রয়েছে বলে জানায় পুলিশ। এদিকে বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্লাস চালু থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। এদিকে বৃহস্পতিবার পর্যন্ত সব বিভাগের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতেই তুলে নেওয়া হয়েছে 144 ধারা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন 95 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 1000 জনকে আসামি করে হাটহাজারী থানায় মামলা করেন। কেরানীগঞ্জ মডেল থানাধীন নেক্রোজবাগ এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ মোহাম্মদ শাহিদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব 10।
মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে তথ্য জানান র্যাবের 10-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান। এই সময় একটি 3-তলা ভবন থেকে বিদেশি পিস্তল, গুলি, চাইনিজ কুড়াল সহ বিভিন্ন অস্ত্র জব্দ করা হয়। এছাড়া একই থানার গদাবাগ এলাকায় অভিযান চালিয়ে 110 কেজি গাঁজা সহ মোহাম্মদ ইউনুস নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের কথাও জানান মোহাম্মদ কামরুজ্জামান। পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক 3টি সন্ত্রাসী হামলায় কমপক্ষে 22 জন নিহত হয়েছে। এর মধ্যে বেলুচিস্তানের কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় বিস্ফোরণে প্রাণ হারিয়েছে অন্তত 11 জন। সমাবেশ শেষে বের হওয়ার সময় পার্কিং এলাকায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আরও 40 জন আহত হয়েছে। এদিকে বেলুচিস্তান প্রদেশেই ইরানের সীমান্তবর্তী এলাকায় আরও 5 জন নিহত হয়েছে। এ হামলায় বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জড়িত বলে ধারণা কর্তৃপক্ষের। অন্যদিকে মঙ্গলবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে হামলায় নিহত হয়েছে 6 সেনা সদস্য। হামলার পরপরই জড়িতদের গ্রেপ্তারে ব্যাপক অভিযান শুরু করেছে সেনাবাহিনী। গাজায় চলছে ফিলিস্তিনি নিধন। ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছে সাংবাদিক সহ আরও অন্তত শতাধিক। এর মধ্যে 33 জনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত বিতর্কিত ত্রাণ সহায়তা কেন্দ্রে খাবারের অপেক্ষায় ছিলেন। এদিকে গাজা যুদ্ধ মোকাবেলায় ইউরোপ ব্যর্থ বলে মন্তব্য করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইউক্রেন ও গাজা যুদ্ধ নিয়ে ইউরোপ ও পশ্চিমাদের দ্বৈত নীতি ইউরোপীয়দের বৈশ্বিক অবস্থান দুর্বল করছে বলেও সতর্ক করেন তিনি। বলেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র বৈশ্বিক শৃঙ্খলাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন স্পেনের প্রধানমন্ত্রী। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে দেশটিতে অস্ত্র, পণ্য ও পরিষেবা আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বেলজিয়াম। আগামী 7 সেপ্টেম্বর পল্টনে শুরু হতে যাচ্ছে 13তম সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা। ভিস্তা ইলেকট্রনিক্সের সহায়তায় রেসলিং ফেডারেশনের আয়োজনে এতে অংশ নেবে 4টি দল। এ উপলক্ষে সকালে গুলশানে ভিস্তা ইলেকট্রনিক্সের কর্পোরেট অফিসে প্রতিষ্ঠানটির সঙ্গে রেসলিং ফেডারেশন একটি চুক্তি স্বাক্ষরিত হয়। হ্যান্ডবল স্টেডিয়ামে 2 দিনের এ টুর্নামেন্টে অংশ নেবে সেনা, পুলিশ, আনসার, ভিডিপি ও বিজিবির কুস্তিগিররা। 10টি আলাদা ওজন শ্রেণীতে নারী ও পুরুষ 2 বিভাগে হবে এ প্রতিযোগিতা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।